প্লিজ তাড়াতাড়ি করুন, ব্যথা পাচ্ছি। আমি আর ব্যথা সহ্য করতে না পেরে কান্না করে দিলাম। আর উনি ওনার ইচ্ছা মতো আমাকে ভোগ করতেই লাগলো। আর করবেই না কেন, তিনি তো টাকা দিয়ে আমাকে কিনে নিচ্ছে 2 ঘন্টার জন্য। আরও কিছুক্ষণ তিনি আমাকে ভোগ করার পর আমার শরীরের উপর ওনার শরীর এলিয়ে দিলেন, দিয়ে আমার ঠোঁট জোড়া নিজের ঠোঁট দিয়ে আঁকড়ে ধরলো আর আমার ঠোঁট জোড়া চুষতে লাগলেন। আমি কিছু উপায় না পেয়ে তার সাথে রেসপন্স দিতে লাগলাম, কারণ আমি এখন তার কাছে টাকায় বিক্রি হয়ে আছি। আর হাত দিয়ে তিনি আমার শরীর স্লাইড করতে লাগলেন। আমার খুব বিরক্ত লাগছিল, কিন্তু কিছু করার নেই, মুখ বুঝে সব সহ্য করে নিতে হচ্ছে। আজ প্রথমবার শারীরিক সম্পর্ক করতেছি শুধু টাকার জন্য। জীবনে কখনো ভাবতে পারিনি টাকার জন্য নিজ ইচ্ছায় নিজের সব কিছু থেকে মূল্যবান জিনিসটা বিক্রি করে দিলাম। প্লিজ, এখন আপনার দেওয়ার সময় আমি আপনাকে দিয়ে দিছি। এখন আমাকে ছেড়ে দিন আর আমার টাকাটা দিয়ে দিন। আর 5 মিনিট সময় দাও, আমি তোমাকে কিছু বকশিশ দিয়ে দেব। না প্লিজ, আমার ভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, না হলে আমার ভাই বাঁচবে না। এই 5 মিনিটের মূল্য আমার কাছে অনেক। প্লিজ এরকম কিছু করবেন না, আমাকে যেতে দিন। উফ, এই নাও তোমার টাকা। উনি 10,000 টাকা আমাকে দিয়ে দিলেন, কারণ আগে থেকেই আলাপ করে নিয়েছিলাম আমাকে 2 ঘন্টা ওনার সাথে সময় কাটালে আমাকে 10,000 টাকা দেবে। আমি ওনার রুমের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখে পানি দিয়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার করে নিলাম, জামা কাপড় পরে ওড়নাটা ভালোভাবে গলায় দিয়ে পেঁচিয়ে মাথায় ঘোমটা দিলাম, যাতে কেউ বুঝতে না পারে, কারণ উনি অনেক জায়গায় কামড় বসিয়ে দিয়েছেন, সেগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি বাথরুম থেকে বেরিয়ে এসে দেখি উনি সব কিছু পরে রেডি হয়ে আছে, হয়তো কোথাও যাবে। আচ্ছা আমি তাহলে আসি, ভালো থাকবেন। এই যে শুনেন। প্লিজ যা বলবেন একটু তাড়াতাড়ি বলেন, আমাকে যেতে হবে, নয়তো আমার ভাইটাকে আমি বাঁচাতে পারবো না। এত রাতে একা আপনি এত সুন্দর একটা মেয়ে একা রাস্তা দিয়ে গেলে তো এলাকার বাজে ছেলেদের খপ্পরে পড়তে পারেন। তাই বলি কি, আপনি আমার সাথে আসুন, আমি আমার গাড়ি করে আপনাকে নামিয়ে দিয়ে আসতেছি। থাক, লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। কিন্তু মনে মনে ঠিকই ভয় হচ্ছে, বলা তো যায় না। এই রাতের বেলা কোথাও কখন বের হইনি, তাই বাজে ছেলেদের খপ্পরে কোনোদিন পড়িনি। আজকে যদি পড়ি বা আমার ইজ্জতের সাথে সাথে যদি আমার টাকাটা নিয়ে নেয়, তাহলে আমার এই টাকাটাও দিতে পারবো না বাড়িতে। আরে বুঝতেছেন না কেন, এই এলাকায় বাজে ছেলে পেলের অভাব নেই, তাই আপনাকে অফার করলাম। যদি ইচ্ছে হয় তো আসেন, নয়তো চলে যেতে পারেন। আমি আর কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলাম, কারণ এনাকে আর ভয় পেয়ে লাভ কি, আমার সব কিছু উনি নিয়ে নিয়েছে। তাই এনার সাথে যাওয়াটাই উত্তম হবে, নয়তো রাস্তায় ভালো ছেলেদের খপ্পরে পড়লে আত্মহত্যা করা ছাড়া আর কিছুই করতে পারবো না আমি। তারপর আমি ওনার সাথে গাড়িতে উঠে পড়লাম। চুপচাপ ফাঁকা রাস্তায় গাড়ি চলছে, দুজনের মুখে কোনো রকম কথাবার্তা নেই, কিন্তু আমার খুব টেনশন হচ্ছে। আমি আমার ভাইটাকে বাঁচাতে পারবো তো, নাকি আমি ব্যর্থ হব? না না, এসব আমি কি ভাবছি, আমার ভাইয়া ঠিক হয়ে যাবে। আমি এসব ভাবছি, হঠাৎ করে উনি আমাকে কিছু জিজ্ঞাসা করলেন। আচ্ছা, আমাকে কি বলা যায় যে আপনার ভাইয়ার কি হয়েছে? লিভারের সমস্যা হয়েছে, অপারেশন করাতে হবে। মাত্র 10,000 টাকায় অপারেশন করাবেন আপনি কিভাবে? মায়ের কিছু স্বর্ণের জিনিসপত্র ছিল, সেগুলো বিক্রি করে দিয়েছি, তাতে কিছু টাকা হয়েছে। 10,000 টাকার কম ছিল, কেউ ধার দিতে চায় না, কারণ বাবা নেই যে ইনকাম করে তাদের দায় পরিশোধ করে দেবে। আমি এত করে সবাইকে বললাম যে আমি জব করি, আমি আপনাদের টাকা দিয়ে দেব 1 মাসের ভেতরে, কিন্তু কেউ রাজি হলো না। অনেক কান্নাকাটি করেছি এবং তাদের হাতে পায়ে ধরেছি, তাও তারা রাজি হয়নি। শেষ পর্যন্ত কোনো কিছু উপায় না পেয়ে ছি, আমি এটা কি করলাম? আমি এত বড় অমানুষ হলাম কি করে? একটা নিরীহ মেয়ের ইজ্জত নিয়ে নিলাম, তাও আবার টাকার বিনিময়ে। যদি একটা বার তার জীবনের কাহিনী শুনতে চাইতাম, তাহলে হয়তো আমি তার সাথে এরকম কিছুই করতাম না। আর আমিও এর আগে কোনো মেয়েকে এরকমভাবে ছুঁয়ে দেখিনি। প্লিজ কান্না করবেন না। আপনি যদি এইরকমভাবে ভেঙে পড়েন, তাহলে আপনার ভাইয়ের পাশে থাকবে কে? তাও আমি আমার কান্নাটা আটকাতে পারছি না, কান্না করেই যাচ্ছি। কেন জানি আজকে কান্না করতে খুব ভালো লাগতেছে।
আপনার দেওয়া ঠিকানা মতো আমি চলে এসেছি। এখন কোন দিকে যাব? সামনে গিয়ে ডানে একটা গলি পাবেন, সেই গলির সামনে আমাকে নামিয়ে দিন। আমরা এসে গেছি। এটাই কি আপনার সেই গলি? হ্যাঁ, এখানেই আমার বাসা। আর আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এরকম উপকার করার জন্য। আচ্ছা, আপনার ভাইকে কোন হসপিটালে ভর্তি করা হয়েছে? কুড়িগ্রাম সেবা ক্লিনিক। আচ্ছা, আপনার ভাইয়ের নামটা বলবেন প্লিজ? কেন বলুন তো, আপনি আমার বিষয়ে এত জানতে চাচ্ছেন? আরে বলুন না, এমনি শুনলাম আর কি। নাম কি আপনার ভাইয়ের? মিলন। আচ্ছা, আপনি বাসায় যান, আমি আমার বাসায় চলে যাচ্ছি। একটু ইম্পর্টেন্ট কাজ আছে তো, নয়তো আপনাকে বাসা অবধি দিয়ে আসতাম। আরে লাগবে না, এই তো সামনেই আমার বাসা। আচ্ছা ঠিক আছে, বাই। তারপর উনি গাড়ি ঘুরিয়ে চলে গেলেন, আর আমি আমার বাসার ভেতরে প্রবেশ করলাম। বাসার ভেতরে প্রবেশ করে দেখি মা খাবার টেবিলে বসে আছে, হয়তো আমার জন্য অপেক্ষা করতেছে। মা মা, তুমি এখনো ঘুমাওনি? এভাবে বসে আছো কেন? তোকে ছাড়া কখনো কি আমার খাবার গলা দিয়ে নামে? উফ মা, তুমি অসুস্থ শরীর নিয়ে এখানে বসে থাকার কি আছে? অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এখন চুপচাপ আয়, খেয়ে নে। তারপর মায়ের সাথে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে কী রে মা, টাকা জোগাড় করতে পেরেছিস? হেমা, এই যে টাকা। কালকে সকালেই হসপিটালের ডাক্তারকে জমা দিয়ে আমার ভাইয়ের অপারেশনটা করিয়ে দেব। একটু মুচকি হাসি দিয়ে মার সাথে কথাটা বললাম। মা যদি সত্যিটা জানতে পায় তাহলে আমাকে কখনো মেনে নেবে না। তোর বাপ নেই, তাই তোকে এত কষ্ট করতে হচ্ছে। দিন নেই, রাত নেই। মা প্লিজ, কান্না করো না এভাবে। তুমি তুমি তো জানো তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আচ্ছা, এখন খেয়ে ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে আর অনেক খাটাখাটনি করেছ। আজকে তোর বুঝি অনেক ধকল গেছে। এখন তাড়াতাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, রেস্ট নে। কালকে সকালে আবার হসপিটালে যেতে হবে। মা তুমি আবার বেশি রাত না জেগে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কালকে সকালে একটু কাজ করতেই হবে। তারপর আমি মাকে মায়ের রুমে দিয়ে এসে আমার রুমে আসলাম। এসে গলা থেকে ওড়নাটা সরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি অনেক জায়গায় দাগ হয়ে আছে। তার সেই স্পর্শগুলো মনে পড়তেই ডুকরে কান্না করতে ইচ্ছে করতেছে। দৌড়ে বাথরুমে গেলাম, গিয়ে শাওয়ারটা ছেড়ে দিয়ে নিচে বসে পড়লাম। আর যেসব জায়গায় দাগগুলো আছে, আমি যেখানে যেখানে তিনি স্পর্শ করেছে সেই জায়গাগুলো ঘষতে লাগলাম আর কান্না করতে লাগলাম। এত দিন থেকে আমি এত কষ্ট করে নিজেকে ঠিক রেখেছি, কোনো প্রেম করিনি। সেই মেয়ে আজকে আমি সবসময় একটা জিনিস চিন্তা করে এসেছি, প্রেম করব না, বিয়ের পর স্বামীকে আমার সবটা দিয়ে ভালোবাসবো। কিন্তু আজকে আমার সেই স্বপ্ন মাটি চাপা দিয়ে দিল। তারপর রুমে এসে ঘুমিয়ে পড়লাম। 30 মিনিট পর উফ, এরকম করো কেন? টাকা দিব তো, তার বিনিময়ে তুমি তোমার সুন্দর দেহটা দাও। প্লিজ না, এইরকম করবেন না। আমি যতই পিছিয়ে যাচ্ছি লোকটা ততই এগিয়ে আসতে লাগলো। তোমার না টাকা লাগবে, আমি দিব তো, তার জন্য তুমি তোমার সুন্দর দেহটা দাও। আমি কান্না করতেছি আর পালানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। লোকটা হঠাৎ করে আমার ওড়না ধরে টান দিলেন। আমি খুব জোরে চিৎকার দিলাম, আর তখনই আমার ঘুম ভেঙে গেল। ও তার মানে আমি স্বপ্ন দেখছিলাম এতক্ষণ। কী রে মা, কি হয়েছে? কিছু না আম্মু, চিৎকার করলি যে? একটা বাজে স্বপ্ন ছিল আম্মু। ঘুমিয়ে পড়। আমার গা কেমন শিউরে উঠতে লাগলো। আমার খুব ভয় হচ্ছে যদি লোকটা সবাইকে বলে দেয় যে আমি দেহ বিক্রি করি তখন। না, আমি এসব কি ভাবছি, সব বাজে চিন্তা। আমি আর কিছুই ভাবতে পারছি না। উফ, মাথা ব্যথা করতেছে। তাই ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। কখন যে ঘুমিয়ে গেছে মনে নেই। সকালবেলা, আম্মু সকাল হয়ে গেছে, উঠো। ও, টের পাইলাম না আজকে। তোমাকে কালকে রাতেই বলেছি বেশি রাত জেগো না তুমি। হয়তো রাত জেগেছ নিশ্চয়ই, তার জন্য তোমার সকাল সকাল ঘুম ভাঙছে না। পাগলি মেয়ে কোথাকার। যখন মা হবি না, তখন সন্তানের কিছু হলে বুঝতে পারবি যে মায়ের বোন কি বলে। উফ আম্মু, সকাল সকাল মেজাজটা খারাপ করে দেবে না তো, বুঝছো? আমি কত কষ্ট করে টাকা আনলাম যে ভাইটাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে আসবো, আর এখন তোমার বকবক শুনতে হচ্ছে। তাড়াতাড়ি উঠো তো। আম্মু আর কিছু বলল না, চুপচাপ উঠে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হওয়ার জন্য
জানে যে এখন কিছু বললে আমি রেগে যাব। আমার ভাইকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে। আমার ভাইকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিতে পারবো তো? আল্লাহ এমন কিছু আমাদের সাথে করিও না, যার জন্য আমার মায়ের বুকটা যেন খালি না হয়। যে ভাইয়ের জন্য আমি আমার সবচেয়ে বড় সম্পদ বিক্রি করে দিয়েছি, সেই ভাইটাকে তুমি নিয়ে নিও না। এইদিকে একজন লোক আছে হসপিটালে, মিলনকে খুঁজতে লাগলো। এই যে নার্স, এখানে গত কয়েকদিন যাবৎ মিলন নামে কোনো পেশেন্ট আছে? হ্যাঁ আছে, তবে আপনি রোগী কি হন? আর আমার জানা মতে রোগীর শুধু মা আর বোন আছে, তাহলে আপনি কে? আমি মিলনের ভাইয়া লাগি, আমি ওর বোনের স্বামী। ও আচ্ছা, আসেন আমি আপনাকে রুম দেখিয়ে দিচ্ছি। আমাকে রুম দেখিয়ে দিতে হবে না, এখানে সব থেকে ভালো ডাক্তারকে, আমাকে সেই রুমে নিয়ে চলুন। আপনি এসেছেন রোগীকে দেখতে, তাহলে ডাক্তার দিয়ে কি করবেন? আমি বুঝতেছি না, আপনি এত কথা বলেন কেন? আপনি এই হাসপাতালে নার্স, তাহলে আপনাকে আমি যেটা বলতেছি, আপনার দায়িত্ব আমাকে সঠিক জায়গা মতো পৌঁছে দেয়া। ওকে, আমার সাথে সাথে আসুন। এইখানে একটু দাঁড়ান, আমি স্যারের সাথে কথা বলে আসি। একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। ওকে স্যার, আপনার সাথে কেউ একজন দেখা করতে চায় মিলন নামে পেশেন্টের ব্যাপারে। আচ্ছা, পাঠিয়ে দেন দেখি কে তিনি। তারপর নার্স বাইরে এসে অচেনা লোকটাকে ভেতরে পাঠিয়ে দিলেন। জি বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? জি, আপনাদের হসপিটালে যে মিলন নামে রোগী ভর্তি আছে, তার অপারেশন করুন এখন, আর যত টাকা লাগে আমি দিব। কিন্তু আপনি কে? আর আপনি মিলনের জন্য এত টাকাই বা দিচ্ছেন কেন? আমি তো আপনাকে চিনলাম না। আর এই রোগীকে যে ভর্তি করিয়েছে, আমার জানা মতে তার মা আর বোন আছে, আর কেউ নেই। তাহলে আপনি কে? আমি রোগীর দুলাভাই। এখন কত টাকা লাগবে বলুন, আমি চেক দিয়ে দিচ্ছি। আর এখানে যে আমি এসেছি বা আমি টাকা দিয়েছি অপারেশন করানোর জন্য, এসব কাউকে বলবেন না। শুধু বলবেন একজন অচেনা মানুষ এসে দিয়ে গেছে, কারণ আমাদের মাঝে এখন একটু ঝামেলা চলছে, তাই এসব গোপন রাখাই ভালো। আমি চাই না ছেলেটার কিছু হোক, আর ছেলেটা কিছু হয়ে গেলে আপনার হসপিটালে আর কখনোই রোগী আসবে না, এটা মাথায় রাখবেন। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি হুমকি দিচ্ছেন? কোনটা? আমি আপনাকে কোনোটাই দিচ্ছি না, প্লিজ কাজটা করুন তাড়াতাড়ি, নয়তো ছেলেটা না বাঁচলে তার পরিবারের কি অবস্থা হবে একটু ভেবে দেখেছেন? তার মায়ের কোল খালি হয়ে যাবে। জি, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি অ্যাকাউন্টে গিয়ে টাকা জমা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, মানে একটু বলে দেন। ওকে, আমি আপনার সাথে ফোনে কন্ট্যাক্ট করব, কিন্তু এই কথাটা ওনাদের কাউকে বলবেন না। ওকে। এইদিকে আম্মু একটু জলদি করো, লেট হয়ে যাচ্ছে তো। এই তো আমি রেডি, চল। যখনই হাঁটতে যাব তখনই ব্যথা অনুভব করলাম, কারণটা বুঝলাম না। আমি তো কাল পর্যন্ত ঠিক ছিলাম এবং আজ সকালে ঠিক ছিলাম, তাহলে এখন ব্যথা হচ্ছে কেন? কি রে মা, এইভাবে হাঁটিস কেন? পায়ে ব্যথা পাইছিস? না, আমি ঠিক আছি, তুমি চলো। আজকে তোর বাবা নেই বলে তোর উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে, তাই না? খুব কষ্ট হচ্ছে তো, তাই না রে মা? উফ মা, তুমি সব সময় বেশি বোঝো। আমি কিছু বললেই তুই রেগে যাস কেন, বুঝি না। আমাকে তো বলবি তোর কি হয়েছে, তাই না? আমার কিছু হয় নাই, তুমি আমাকে নিয়ে চিন্তা করা কমাও। আর লেট হয়ে যাচ্ছে এমনিতেই। তারপর আম্মু সহ আমি একটা রিক্সা ভাড়া করে হসপিটালে চলে আসলাম। আম্মু তুমি যাও, আমি রিক্সা ভাড়া মিটিয়ে আসি। ওকে। তারপর রিক্সাওয়ালাকে 50 টাকা দিলাম, তাকে ধন্যবাদ জানালাম সঠিক সময়ে পৌঁছে দেওয়ার জন্য। রিক্সাওয়ালা কিছু না বলে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেলেন। আমি হসপিটালে ঢুকে দেখি আম্মু নার্সের সাথে তর্ক করতেছে, কিন্তু বিষয়টা কি বুঝলাম না। বিষয়টা ঠিক মতো বুঝতে আমিও ওখানে চলে আসলাম। কি হয়েছে আম্মু, এরকম তর্ক করতেছো কেন ওনার সাথে? দেখ না রে মা, নার্স কি বলে। আচ্ছা কি হয়েছে আমাকে একটু বলবেন প্লিজ? আপনার ভাইয়ার এখন অপারেশন চলছে। কি অপারেশন চলতেছে মানে? আমি বেশ অবাক হলাম। যে ডাক্তার টাকা ছাড়া আমার ভাইকে হসপিটালে নিতে চাচ্ছিল না, সেই ডাক্তার আমার ভাইকে ফ্রি অপারেশন করাবে, এটা কিভাবে হতে পারে? আপনার স্বামী একটু আগে এসেছিলেন, তিনি টাকা জমা দিয়ে গেছেন আর ডাক্তার সাহেবের সাথে কথা বলেছেন, তাই আপনার ভাইয়ের অপারেশন চলতেছে।
আমি অবাক, এর উপর অবাক হচ্ছিলাম কারণ আমার স্বামী, আমার তো এখনো বিয়েই হয়নি, আমার স্বামী আসবে কোথা থেকে? আর তার থেকে বড় কথা হইল, লোকটা কে হতে পারে? আপনার মাথা কি গেছে নাকি আমাকে দেখে মনে হয় আমি বিবাহিত মহিলা? আমি অনেকবার লোকটাকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি পেশেন্টের কি হন। লোকটা বেশ গভীর আমাকে ধমক দিয়ে বলে, তোমাকে যেটা করতে বলেছি সেটাই করো। বাবা, আপনাকে ধমক দিল আর আপনি সোজাসাপটা মেনে নিলেন? আমাদের একটু জানানোর প্রয়োজন বোধ করলেন না? দেখুন, আমি এত কথার উত্তর দিতে পারবো না। লোকটা ডক্টর ওমর স্যারের সাথে কথা বলেছেন আর তিনি এখন আপনার ভাইয়ের অপারেশন করতেছে। ওনার সাথে এভাবে বকাঝকা না করে চল না অপারেশন থিয়েটারের সামনে গিয়ে বসি, ডক্টর সাহেবের হলে। তার সাথে কথা বলে দেখি আসলে বিষয়টা কি। আমার ভাইয়ের যদি কিছু হয় না, আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। চুপ থাকতো, এইসব কথা বলতে নেই। আল্লাহকে ডাক, আল্লাহর যা চাইবে তাই হবে। তারপর আম্মু আমাকে টেনে অপারেশন থিয়েটারের সামনে চেয়ারে নিয়ে গিয়ে বসালো। এত টেনশন করিস না, যেটা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আমি ঠিক বুঝতে পারতেছি আম্মু যতই আমাকে টেনশন মুক্ত থাকতে বলছে, কিন্তু আম্মু নিজেই অনেক টেনশনে আছে। আসলে মায়েরা কখনো সন্তানের অমঙ্গল চায় না। আমাকে ঠিক থাকতে বলেছে, অথচ নিজের ভেতর যে কতটা ক্ষতবিক্ষত হচ্ছে সেটা হয়তো আমি অনুভব পর্যন্ত করতে পারতেছি না। আম্মু আমাকে সত্যি করে একটা কথা বলবা? পাগলি মেয়ে, দেখো কি বলে। আচ্ছা বল। তুমি আমাদেরকে খুব ভালোবাসো, তাই না? পাগলি মেয়ে, কি যাতা বলতেছিস? কথাটা বলে আম্মু কান্না করে দিল। আমি স্পষ্ট বুঝতে পারতেছি আম্মুর মনের ব্যথাটা কতটা। কিছুক্ষণের মধ্যে ডাক্তার সাহেব বেরিয়ে এলেন। তাহলে আপনারা এসেছেন, যাই হোক ভালোই হলো। আমার ছেলের এখন কি অবস্থা ডাক্তার সাহেব? এখন আপনারা অনেকটাই চিন্তামুক্ত থাকতে পারেন, 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরে আসবে। আল্লাহর কাছে কোটি কোটি বার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। এই শুনছি রে মা, আমার ছেলে ভালো হয়ে যাবে। আম্মু খুশিতে কান্না করে ফেলল। ডক্টর সাহেব, আমি কি এখন আমার ছেলেকে একটু দেখতে পারি? এখন দেখতে পাবেন না, একটু পর আপনার ছেলেকে কেবিনে শিফট করা হবে, সেখানে গিয়ে দেখতে পারবেন। ও, আপনারা এখানে একটু অপেক্ষা করুন, একটু পর নার্স আপনাদের ডেকে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা ছিল জরুরি। হ্যাঁ বলো মা, কি বলতে চাও? আপনি তো প্রথমে টাকা ছাড়া আমার ভাইকে আপনাদের হসপিটালে নিতেই চাচ্ছিলেন না, আর এখন আপনি আমাদের কাছে টাকা না নিয়ে অপারেশনটা করলেন। আমি না কিছুটা বুঝতে পারতেছি না ব্যাপারটা কি, আমাকে একটু খুলে বলবেন? আসলে মা, আমার এখানে কিছুই করার নেই, ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশে আমাদের মানতে হয়। আমরা এখানে চাকরি করি, আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে না। আর তুমি বললা না টাকা ছাড়া অপারেশন করলাম কিভাবে? আমাদের কাছে টাকা জমা হওয়ার পর তোমার ভাইয়ের অপারেশনটা হয়েছে। টাকাটা দিল কে? আর হঠাৎ করে এত টাকা আমার ভাইয়ের জন্য দিবেটাকে? দেখো মা, এটা আমি বলতে পারবো না। কিন্তু কেন আঙ্কেল? শুধু এটা জেনে রাখো, তোমার আপন কেউ টাকাটা দিছে, আর আমি তার নাম ঠিকানা পরিচয় তোমাকে এখন দিতে পারবো না, যদি তিনি অনুমতি না দেন। উনি অনুমতি দেবে মানে? আসলে আমি তাকে কথা দিয়েছি, আর আমি কথা দিলে কথা রাখার চেষ্টা করি। আমি এখন আসছি, একটু পর নার্স এসে আপনাদের ক্যাবিনে নিয়ে যাবে। ডক্টর আঙ্কেল আর একটু দাঁড়ালেন না, চলে গেলেন তার নিজের কেবিনে। যে আমার এত বড় উপকার করছে, আমি দোয়া করি তার জন্য সব সময় মঙ্গল হয়। হ্যাঁ মা, এত বড় উপকার যে করছে তার তো মঙ্গল কামনা করা আমাদের উচিত। এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন একটু ব্যথা ব্যথা অনুভব হচ্ছে। আর ব্যথা অনুভব হতেই আমার গতকাল রাতের কথা মনে পড়ে গেল। আম্মুকে তো এসব কথা বলা যাবে না, বললে আম্মু আমার মুখটা পর্যন্ত দেখতে চাবে না। কি করব ভেবে পাচ্ছি না। আম্মু তুমি এখানে একটু বসো, আমি একটু আসি। এখনো তুই কোথায় যাবি? আম্মু আমি একটু বাথরুমে যাব। ওকে। আম্মুকে মিথ্যা কথা বলে আমি একটু গাইনির ডাক্তারের সাথে দেখা করতে গেলাম। ওনার সাথে কথা বলে কিছু পরামর্শের সাথে একটা মেডিসিন লিখে নিলাম।
যাতে করে খুব তাড়াতাড়ি ব্যথাটা দূর করতে সাহায্য করে, নয়তো আম্মুর চোখে খুব জলদি ধরা পড়ব। টাকা মানুষকে কত কিছু করতে বাধ্য করে। গতকাল আমি এই সময় একজন ভার্জিন ছিলাম, আর আজকে এই সময় আমি একজন নষ্ট মেয়ে। আসলে নিয়তির পরিহাস কোন দিক দিয়ে যায় বোঝা বড় মুশকিল। হয়তো এই খবরটা যদি কেউ জানতে পারে তাহলে এসব সমাজে আমি আর মুখ দেখাতে পারবো না। আমি এসব ভাবতেছি আর আনমনে আসতেছি। হঠাৎ করে কে জানি আমার হাত ধরে টান দিলেন। আরে আপনি এখানে কিভাবে? তার আগে বলেন, এখন আপনি কেমন আছেন? আমার ভালো থাকাটা সেটা পুরোটাই নির্ভর করে আমার ভাইয়ের ওপর আর আমার মায়ের ওপর। তারা দুজনই ভালো থাকলে আমি ভালো থাকি। এত খেয়াল রাখেন আপনার পরিবারের উপর? যদি তাদের খেয়াল না রাখি তাহলে আমি পৃথিবীতে বেঁচে থাকবো কি নিয়ে? আপনার সাথে যুক্তিতে হয়তো আমি পারবো না, কারণ আপনি অনেক যুক্তি দেখাতে পারবেন। আপনি বললেন না তো এখানে কেন এসেছেন? এসেছিলাম, একটু কাজ ছিল। ও আচ্ছা, আপনি কি আবারও টাকার জন্য দেহ বিক্রি করবেন? কেন, কিনবেন বুঝি?